যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি রান্না করার পরে খাবারটা হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি। তবে এইটার বেলা কি হয়ে গিয়েছিল আমি জানি না, কেন যেন আমি ভুলেই গিয়েছি। এখন যখন আমি ভিডিওটা তৈরি করব তখন এসে আমি বুঝেই পাচ্ছি না কি হয়েছিল, কেনই বা আমি এই খাবারটাকে সুন্দর করে সাজাইনি। আর এই রান্নাটা ওই দিন আমি এতটা মন দিয়ে করেছিলাম আর খেতেও এতটা অসাধারণ হয়েছে, কেন যেন আমি এই ভিডিওটার কথা পরে ভুলেই গিয়েছি এবং এটাকে কোনো রকমের এডিটও করিনি। মানে টোটালি আমার মাথা থেকেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আগে বলে দেই কোন রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমি ডাটা এবং আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও করতে গিয়ে এটা নাড়াচাড়া করতে গিয়ে আমার অবস্থা খারাপ, কারণ এক হাতে মোবাইল ধরে রেখে আমি এটাকে ওঠাতেই পারছিলাম না। তো ঠিক আছে, চলে আসছি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পর। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা শেষ। এখন ভালো করে তেল ছাড়িয়ে এগুলোকে উঠিয়ে রাখছি। তো আরও কিছু মাছ ছিল, এগুলো ভাজতে দিয়ে দিলাম। এই পর্যায়ে চলুন কী কী মশলা লাগছে সেটা শেয়ার করে নিই। প্রথমে আমি পেঁয়াজ এবং রসুন এগুলো বেটে নিয়েছি, তারপর নিয়েছি কিছু মরিচ ফালি করে নিয়েছি, আর এখানে জিরা বাটা নিয়েছি, যদিও আমার পরিপূর্ণ জিরা বাটাটা লাগবে না। আর এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। মাছটা ভেজে যাওয়ার পর যে তেলটা রয়েছে আমি মোটামুটি সেই তেলেই রান্নাটা শেষ করব। এখানে অল্প একটু পরিমাণে তেল আমি এক্সট্রা নিয়েছি। তো তারপর হচ্ছে তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিব। আগেই বলেছিলাম আমার পরিপূর্ণ বাটাটা লাগবে না, এখানে আমি অর্ধেকটা প্রায় রেখেই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে জিনিসটা কষিয়ে নেওয়ার পালা। তারপর একটু লবণ দিয়ে দিব। আর হচ্ছে এই পর্যায়ে একটা টিপস, সেটা হচ্ছে যাদের তেলাপিয়া মাছের গন্ধ ভালো লাগে না তারা চাইলে এই পর্যায়ে এসে লেবু দিয়ে দিতে পারেন, বা রান্নাটার শেষেও দিয়ে দিতে পারেন। রান্নার একদম শেষে না, মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিলেই হবে। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, আর এই শুকনো উপকরণগুলো যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি। যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার এই টিপসগুলো দেয়া। আমি জানি আমার ভিডিওগুলো অনেক বড় বড় আপুরাও দেখেন, তাদেরকে তো কোনো রকমের টিপস দেওয়ার দুঃসাহস আমি করি না। তারা মানে আমার বড় আপুরা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে যদি কিছু সুন্দর সুন্দর টিপস থেকে থাকে আপনারা আমাকে দিতে পারেন। অবশ্যই আমি ভিডিওতে সেটা আপনাদের নাম উল্লেখ করে বলে দিব, আর আমি নিজে অবশ্য ট্রাই করে দেখব। এই তো দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে আমি মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে হচ্ছে আমি আলুটাকে অল্প অল্প করে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখানে চাইলে নর্মাল টেম্পারেচারের পানিও ব্যবহার করা যায়, তবে গরম পানিটা দিলে খাবারের স্বাদটা যেরকম বাড়ে এবং রান্নাটাও খুব জলদি হয়ে যায়। এরপর যে আপনাদেরকে একটা কথা বলে দিই, এরকম ইজি টিপস এবং রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করা ডাটা এবং টমেটোটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার ডাটাটা সিদ্ধ করা ছিল তাই এই পর্যায়ে এসে আমি মিশিয়েছি। আপনারা যদি ডাটা সিদ্ধ করে দিতে না চান তাহলে শুরুতেই হচ্ছে আলুর সাথে মিশিয়ে দিতে পারেন, তবে কিছু কিছু ডাটা থাকে ছোট ছোট ডাটা, সেটা আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দেয়া ভালো। আর আমাদের ঘরে গতকাল নিয়ে এসেছিল ডাটাটা, যার কারণে ছিলে আমরা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নতুন রাঁধুনিদের জন্য আরও একটা টিপস, রান্নার শুরুতেই আপনারা কখনো টমেটো দিবেন না, কারণ অনেক টমেটো একটু টক টক থাকে। যদি এগুলো রান্নার শুরুতেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো একদমই সিদ্ধ হতে চাবে না। শুধু আলু কেন, এই যে ডাটাগুলোও সিদ্ধ হবে না। তো আমি প্রথম যখন রান্না করতাম এরকম ভুলগুলো করতাম, বুঝেই পেতাম না যে কেন এরকম হলো, এতক্ষণ ধরে সিদ্ধ করলাম সিদ্ধ কেন হলো না। তো এরকম টক জাতীয় জিনিসগুলো সমস্ত জিনিস সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি টমেটোটা টক না হয় তাহলে দেয়া যায়, তবে আমি মনে করি নতুন রাঁধুনিদের এই রিস্কটা নেওয়া উচিতই না। তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে নিয়েছি এবং হচ্ছে লবণটা চেক করে যতটুকু লবণ লাগবে পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে এটার মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তারপর পানিটা ভালো করে বলক আসার পরে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। যারা মাছটা একটু শক্ত শক্ত খেতে পছন্দ করেন এই পর্যায়ে কোনো রকমের ঢাকা দিবেন না, আর যদি মাছটা একটু নরম নরম পছন্দ করেন তাহলে এই পর্যায়ে তরকারিটা ঢেকে দিবেন। আর এই তো আমাদের রান্নাবান্না শেষ। আশা করি রেসিপিটা অনেক বেশি ইজি লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।